হ্যালো বন্ধুরা, মাফিয়া এবং লাভ স্টোরি ভালোবাসার রোমান্টিক গল্প শুনতে ও পড়তে আমাদের স্টোরি অফিসিয়াল মায়ের আঁচল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আশা করি গল্পটি সবারই ভালো লাগবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন। সাদা শরীরটা দেখিয়ে পুরুষের দৃষ্টি আকর্ষণ করছিস নাকি? কথাটা কানের পর্দায় বাড়ি খেতে এক বিষাক্ত অনুভূতিতে কানজোড়া খসে পড়ল যেন ইব্বানির। চোখ জোড়ায় ঠেলে পড়ল এক রাশ বিষাদ। কপাল কুঁচকে ঠেকে গেল একজন আরেকজনেতে। রজনীগন্ধার বড় ঝুড়িটা আর উপরের দিকে ধরে রাখতে পারল না। সেই শক্তিও আর অবশিষ্ট রইল না। সর্বাঙ্গে এক বিষাক্ত বিষ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। ফুলের ঝুড়িটা নিচে ফেলে চটজলদি শাড়ির আঁচলের পাশ থেকে হাত দিতেই আরও এক রাশ বিষাক্ত অনুভূতি আষ্টে পৃষ্ঠে ধরল ওকে। ঝনঝন করে উঠল মস্তিষ্ক। মুহূর্তেই কাঁপতে আরম্ভ করলো ভেতরে ভেতরে। অবশ্য এই কথা ভুল, কাঁপছেও, ভীষণভাবে কাঁপছে, আর সেটা প্রকাশ্যেও ধরা পড়ছে। কাঁপা কাঁপা হাতে বেরিয়ে আসা গতর থেকে চোখ বুঝল। আর ঠিক তখনই পুনরায় কানের পর্দায় বাড়ি খেলো এক তীক্ষ্ণ আওয়াজ। শিট! আওয়াজটা কোথা থেকে এলো জানে না ইব্বানি, জানতেও চায় না। অন্তত এটা খুব ভালো করেই বুঝতে পারছে একদল শকুন ওকে গিলে খাচ্ছিল তাদের নোংরা চাহনি দিয়ে। কাঁপছে ও, ভীষণভাবে কাঁপছে। ঠিক তখনই আবারও ময়ের ওপর থেকে হাঁক পড়ে আরবের। কি রে, কি করছিস? দে ফুলগুলো। আরবের ডাকে হুঁশ ফিরে ইব্বানির, কিন্তু এখনও স্বাভাবিক হতে পারছে না। কারণ একটু আগের ছেঁড়া বিষ বাক্যটি আর কারো নয়, শ্রাবণীর। আর সে এখনও মূর্তিমান হয়ে ওর পিছনেই দাঁড়িয়ে আছে। জানে ইব্বানি। ইব্বু, কি হলো? নিচে সব ঠিক আছে? আবারও হাঁক ছাড়ে আরব। ইব্বানি নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে, কিন্তু পারছে না। ও জানে এই অসচেতনতার শাস্তি শ্রাবণ ওকে একটু একটু করে দিতে থাকবে। তাই হয়তো এই মুহূর্তে এখান থেকে ওর চলে যাওয়াই শ্রেয়। কোনো শব্দ না করে বিনা বাক্যে দৌড়ে চলে গেল ইব্বানি। পেছনে রেখে গেল হিংস্রতায় ভরপুর এক জোড়া চোখ। পেছন মুড়ে দেখল না সেই জ্বলন্ত চাহনি। কারণ ও জানে একবার ওই চোখে তাকালে আরও ভয়ানকভাবে ঝলসাতে হবে ওকে। আরও বিরক্তির রেশ টেনে উপর থেকে নিচের দিকে তাকালো। ইব্বানিও কোথাও নেই, যা দেখতেই বিরক্তিতে কপাল কুঁচকে গেল ওর। গলা ফাটিয়ে ইব্বানির নাম নিয়ে যা পারল বকতে লাগলো। তবে তার বলাও বন্ধ হলো গোষ্ঠীর সবচেয়ে গম্ভীর মানুষটাকে দেখে, অর্থাৎ শ্রাবণ। আজ খানবাড়ির সর্বজ্যেষ্ঠ কন্যা তিতিরের গায়ে হলুদ। শহরের এক প্রান্তে দীর্ঘকাল ব্যাপী বসবাস করে আসছে এই খানবাড়ি। ভবনটি দোতলা। আজকাল শহরে এমন কিসিমের দোতলা ভবন বড় সাধনার পর পাওয়া যায়। মা বাবা, দুই ভাই ও এক বোনের এই খানবাড়ি। বাবা মায়ের বড় সাধের প্রিয় সন্তান তারা, 3 ভাই বোন। ছোট থেকেই জীবনের সব দুঃখ, কষ্ট, ঝড়ঝাপটা মিলেমিশে সামলে এসেছেন তারা। তাই আজ বিয়ের পরে সন্তানদের নিয়েও ঠিক একইভাবে যৌথ পরিবার নিয়ে বেঁচে আছেন। আশা করা যায় আরও কয়েক প্রজন্ম এভাবেই চালিয়ে নিতে পারবেন তারা। তারা না থাকলেও থেকে যাবে তাদের শিক্ষা, থেকে যাবে তাদের একত্বতা, থেকে যাবে তাদের একজোট হয়ে লড়ে যাওয়ার সংগ্রাম ইতিহাস। তিতির হলো খান সাহেবের বড় ছেলে শমশের খান এবং আফিয়া বেগমের একমাত্র মেয়ে তিতির খান। শমশের খানের 2 সন্তান, তিতির এবং শ্রাবণ। বয়সে শ্রাবণী বড়, তবে কন্যা সন্তানদের তালিকায় তিতির পরে সবার আগে। অনার্স শেষ করেই বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে তাকে। এতে অবশ্য তিতিরের কোনো দ্বিমত নেই। দাদা দাদি, বাবা, চাচা এবং ফুপুর ভীষণ পছন্দ এই ছেলেকে। তাই তারও আপত্তি করার কোনো কারণ ছিল না।
তিতির দেখতে আহামরি সুন্দরী না হলেও ভীষণ মায়াবতী। গায়ের রং শ্যামা, মায়ের মতো হয়েছে। সেদিক থেকে শ্রাবণ অবশ্য আলাদা, পুরোই খান সাহেবের ন্যায় দেখতে এই সুপুরুষ। সৌন্দর্যে, উচ্চতায়, গম্ভীরতায়। দেখতে সুপুরুষ হলেও গম্ভীরতায় সব পুরুষের আত্মা কাঁপিয়ে দিতে পারে। শ্রাবণ বিসিএস পড়ছে, পাশাপাশি কুমিল্লাতে একটা কোম্পানির ভালো পোস্টিংয়ে জব করছে। মাসের একটা নির্দিষ্ট টাইমেই দেখা মেলে তার। তবে এই মাসে বোনের বিয়ে উপলক্ষে অসময়েই এসে হাজির হয়েছে। এরপরে হলেন সাদাত উদ্দিন, সাদাত সাহেবের বউ নূপুর বেগম এবং তাদের এক ছেলে ও 2 মেয়ে, আরব, তুতুন এবং তানি। আরব মাস্টার্স দেবে, তুতুন এইচএসসি দেবে এবং তানি সবে 9। এরপরে হলেন খান সাহেবের একমাত্র কন্যা মরিয়ম বিবি খান। ইব্বানি তার এবং জাফর সাহেবের একমাত্র মেয়ে। ইব্বানি এই পৃথিবীতে আসার 2 বছরের মাথায় জাফর সাহেবের মৃত্যু হয়। হঠাৎ মৃত্যু, যার কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। ইব্বানি এবার বিবিএ 2য় বর্ষে আছে। খান বাড়ির কোনো মেয়েই আহামরি সুন্দর না হলেও ইব্বানি সবার ব্যতিক্রম। তবে খান বাড়ির প্রত্যেক পুরুষই ভয়ানক সুন্দর। যেমন দেখতে তেমনই চলাচল। ইব্বানিও হয়েছে তেমন, যেমন রূপ তেমন গুণ। 16 কলায় পরিপূর্ণ একদম। ইব্বানি দৌড়ে এসে নিজের ঘরে ঢুকতেই সামনে পড়ল ছোট মামি, অর্থাৎ নূপুর বেগম। ইব্বানির ফর্সা মুখ গরমে লাল হয়ে উঠেছে। পরনের হলুদ শাড়িটা প্রায় অনেকটা এলোমেলো। ঘণ্টাখানিক আগেই তার দীঘল কেশে নূপুর বেগম নিজে কাঁচা ফুলের গাছড়া বেঁধে দিয়েছিলেন। সবটাই এখন মরমর অবস্থায় পড়ে আছে ইব্বানির হাতে। সবটাই এক পলকে দেখতে পেয়েছেন নূপুর বেগম, যার দরুন আপনা আপনি তার কপালের মাঝে চিন্তার সূক্ষ্ম রেখা ভেসে উঠল। বিস্মিত হয়ে শুধালেন তিনি, ইব্বু, কি হয়েছে তোর মা? চোখ মুখ এমন লাগছে কেন? আর চুলের গাজরা শাড়ি এসব এমন এলোমেলো হলো কি করে? বুক ফেটে কান্না এলো ইব্বানির। সে শাড়ি পরতে পারে না। মেজো মামি ভালোবেসে নিজ হাতে পরিয়ে দিয়েছে। বড় মামি কদিন ধরেই বলছিল ওকে শাড়ি পরার কথা। সবার চাওয়ার পূরণে সে শাড়ি পরেছে আজ। আর আজই এমন এক বিষ বাক্যের শিকার হতে হবে, কে জানতো? অবশ্য ওই মানুষটার থেকে যে ভালো কি আর আশা করবে ও? ও মা, কথা বলছিস না কেন? কি হয়েছে আমাকে বলবি না? স্নেহের স্পর্শে ইব্বানিকে কাছে টেনে নিলেন নূপুর বেগম। ইব্বানি শক্ত হয়ে আছে, সে কাঁদবে না। কাঁদলে হাজারটা প্রশ্নের ভিড়ে ভেসে যেতে হবে তাকে। তবে হয়তো ওর কপাল খারাপ, যেটা প্রমাণ করতেই হাজির হলেন আফিয়া বেগম। হাতে মেয়ের জন্য নিয়ে যাওয়া এক বাটি হলুদ। নিচতলায় হলুদের আয়োজন করা হয়েছে। সব কিছু গুছিয়ে রাখা হলেও আসল জিনিসটাই কারোর মাথায় নেই। ইব্বানি এখানে? আমি আরো মেয়েটাকে খুঁজে মরছি। এই ইব্বু, হলুদটাই তো নেওয়া হয়নি, তুই একটু নিয়ে। সে কি রে ছোট, কি হয়েছে ওর? তাড়াহুড়ো করে ঢুকলে ইব্বানির এলোমেলো অবস্থা সে দেখতে পায়নি প্রথমে। তবে কথা বলতে বলতে হঠাৎ চোখ পড়ল তার আদরের ইব্বুকে। বিধ্বস্ত লাগছে যে পুরো। জানি না গো, দেখো না, কিছুতে বলছে না। হলুদের বাটিটা নূপুর বেগমের হাতে তুলে দিয়ে ইব্বানিকে নিজের কাছে টেনে নিলেন আফিয়া বেগম। ওর দুগালে হাত রেখে আদরে গলায় ডাকলেন, ও ইব্বু, আমার সোনা মেয়েটার কি হয়েছে? কি বলেছে? ও মা, তোকে কেউ কিছু বলেছে? না মামি, কেউ কিছু বলেনি। মিথ্যে বলিস না, কেউ কিছু বললে আমাকে বল মা। কোনো ছেলে কিছু বলেছে? না, দাও হলুদের বাটি দাও, আমি গিয়ে রেখে আসি। বল আমাকে। আগে দাঁড়া, তুই জবাব দিয়ে যা। কোনো ছেলে কিছু বললে বল, এক্ষুনি শ্রাবণকে বলে তার ব্যবস্থা করাবো। আমাদের কোনো আত্মীয়? কথাটা ভীষণভাবে বলতে ইচ্ছে করলো ইব্বানির, কিন্তু আটকে গেল কণ্ঠনালীতে। বড় মামির কোনো প্রশ্নই আর কানে উঠল না তার। ছোট মামির হাত থেকে হলুদের বাটিটা নিয়ে প্রস্থান করলো আবার। আফিয়া বেগম এবং নূপুর বেগম বিহলিত নয়নে চেয়ে রইল ওর যাওয়ার পানে।
শাড়ির আঁচল মেঝেতে লুটিয়ে ধীরে পায়ে হেঁটে এসে স্টেজের সামনে দাঁড়ালো ইব্বানি। হলুদের বাটি রাখা ট্রেটা কাছে টেনে সেখানের হলুদের বাটিটা রেখে ফুল দিয়ে সাজিয়ে ট্রেটা আবার জায়গা মতো রেখে দিল। আশেপাশে ভালো করে আরেকবার দেখে নিল কিছু আবার কম পড়ল কিনা। না, এবার সব ঠিক আছে, কিছুই কম পড়েনি। তিতিরকে সাজানো হচ্ছে হলুদের জন্য। তুতুন এবং তানিও সাজছে বোনের সাথে সাথে সাজগোজের পালা চলছে বাকি মেহমানদেরও। মেয়েরা বাদে বাকি ছেলেরা এবং গুরুজনদের দেখাই যাচ্ছে আশেপাশে। কারোর সাথে চোখে চোখ পড়ে গেলে ভদ্রতা সূচক হেসে ভালো মন্দ জিজ্ঞেস করে ইব্বানি, কিন্তু আপাতত সেটুকুনও করছে না, কারণ ওর মন ঠিক নেই। তোর দুঃসাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। এখনও শাড়ি পরে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছিস। একখানা গম্ভীর গলা তখনকার মতো আবারও হোঁচট খাওয়ালো ইব্বানি। চমকে উঠে পেছনে তাকাতেই আবিষ্কার করলো সেই রাগী রাগী নেত্রদয়, যা দেখতেই আত্মা অব্দি কেঁপে যায় ইব্বানির। কি? তুই এত নির্লজ্জ কবে থেকে হয়েছিস বলতো? ধমকের সুরে দাঁতে দাঁত চেপে বলল শ্রাবণ। ফের কেঁপে ওঠে, চোখ জোড়া বন্ধ করে ফেলল ও। পরক্ষণে চোখ মেলে তাকালো শ্রাবণের দিকে, অসহায় নেত্রে বলল, বড় মামি হলুদের জন্য আমাকে শাড়ি দিয়েছে, ছেচেট মামিও। চুপ, আর একটাও বাড়তি কথা শুনতে চাই না আমি। হয় এই শাড়ি পরাবি, না হয় বিয়ে হওয়ার আগ পর্যন্ত ঘর থেকে বের হবি না। শ্রাবণ ভাই। জিন্দা পুঁতে ফেলবো মাটিতে। ধমকের ওপর ধমক ছেড়ে চলে গেল শ্রাবণ। ইব্বানির ভেতরটা ফাটতে লাগলো শ্রাবণের এহেম আচরণে। তুতুন আর তানির সঙ্গে তো সে এমন করে না, আর নাক আরব আর তিতিরের সাথেও, তাহলে ওর সঙ্গে কেন তার এমন আচরণ করতে হবে? আকস্মিক মাথায় গাঁটটা পড়তে শ্রাবণের দেওয়া দুঃখ কষ্ট ভুলতে হলো ইব্বানিকে। মাথায় হাত ডলে রাগী চোখে পাশে ফিরে তাকাতে আবিষ্কার করলো আরবকে। আরব কোমরে হাত চেপে চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে। ইব্বানিও ঠিক তার মতোই ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। কেউ কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে। তাকানোর পালা শেষ হতে আরব আগে মুখ খুলল, তোর হুবু জামার ডাক পড়লে এমনি বাইরে রেখে পালাবি? কোনো মায়া দয়া নাই নাকি তোর? ইব্বানি বুঝলো না আরবের কথার মানে। ভ্রু কুঞ্চিত রেখে পাল্টা প্রশ্ন করলো, মানে? তখন ফুলগুলো নিচে ফেলে পালিয়েছিলি কোথায়? ডাকতে ডাকতে গলার রোগ মোটা হয়ে গেছে আমার। আরবের কথায় ঘটনার চক্রটি পুনরায় মনে পড়ল ইব্বানির। তাই তৎক্ষণাৎ দাঁত কেলে হেসে ভাইকে মানাতে চেষ্টা করে বলল, সরি ভাইয়া, আসলে হ্যাঁ হয়েছে, এখন শুরু হবে নতুন ড্রামা। শোনো না ভাইয়া, রাগ করো না প্লিজ, সত্যি একটা কাজ পড়ে গেছিল। কি কাজ? তুর্য কল দিয়েছে? তুর্য ইব্বানির হবু বরের নাম। মাসখানেক আগে যার সাথে ইব্বানির বিয়ের কথা ফাইনাল হয়েছে। অনার্স শেষে তিতির মতোই তারও বিয়েতে বসতে হবে। তুর্যর নামটা শুনতে ফকফকা দাঁতের হাসি থেমে গেল ইব্বানির। বিষণ্ণ হলো হৃদয়। শান্ত স্বরে বলল, না, অন্য কাজ, বাদ দাও সব। ফুল লাগানো হয়েছে, আর লাগাতে হবে? না, অলমোস্ট ডান। শোন, তুর্যকে কল করে আরেকবার আসতে বল। বাবাই বারবার বলেছিল কিন্তু। বলবো। ও কি আসবে বলছে? জানি না, কথা হয়নি। তুই কেমন বউ রে? ছেলেটার একটু খোঁজ খবর রাখবি না? তুর্যর সঙ্গে নিজেকে জড়িয়ে কোনো কিছুই ভাবতে পারে না ইব্বানি। সেখানে নিজেকে তার বউ ভাবাতে অনেক বড় শাস্তি ওর জন্য। ছাড়ো না ওসব কথা, আপুকে স্টেজে আনতে হবে না? দেখো মেহমান কিন্তু ভরে যাচ্ছে ক্রমে। শাকিল ভাইয়ার বাড়ি থেকেও আসার সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে করেছিস। চল তিতিরকেও নিয়ে আসি। চলো। তিতিরকে নিয়ে স্টেজে বসানো হলো। সঙ্গে আছে তুতুন এবং তানু। বনের দুপাশে জায়গা দখল করে বসে আছে দুজনে। ঈশানী তিতিরকে বসিয়ে দিয়ে নিচে নামার সময় কেউ একজন তার হাতটা টেনে নিয়ে হঠাৎ প্রশ্নটা করলেন। ঈশানী একটু চমকালো আকস্মিক টান পড়াতে। নিজেকে ধাতস্থ করতে কয়েক মুহূর্ত সময় নিয়ে হাসি মুখে জবাব দিল, জি,
আমার নাম ঈশানী। মহিলা ফকফকা দাঁতের হাসি দিল। হলদে পাখিকে একবার আপাতমস্তক দেখে নিয়ে ফের বলল, তুমি মরিয়মের মেয়ে না? নামটা যেন কি, দেখেই চিনেছি। এই খান বাড়িতে এত সুন্দর পরীর মতো মেয়েটা আমাদের ঈশানীই হবে। কথাটা ঠিক পছন্দ হলো না ঈশানীর। তার বাকি 3 বোনও ভীষণ সুন্দর, এক কথায় একেবারে চোখে লাগার মতো। কিন্তু বাঙালি সর্বদা গায়ের রং দিয়েই বিচার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ঈশানী ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে মহিলার কথায় প্রতিবাদ করে বলল, এটা আপনি ভুল বললেন আন্টি। আমাদের বাড়ির সব মেয়েরাই কিন্তু পরী সমতুল্য। আমি তো বলি পরীর চেয়েও বেশি মায়াবতী। মহিলার মুখখানা খানিক কাচুমাচু হয়ে এলো। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, একদম একদম। তা বলছিলাম যে শাড়িতে কিন্তু তোমাকে একদম নতুন বউয়ের মতো লাগছে। বুঝতেই পারছিলাম না কার হলুদে এসেছি। শাড়ির শব্দটা মাথায় বাজলো ঈশানীর। মনে পড়ল শ্রাবণের দেওয়া ডিরেক্ট হুমকির কথা। শাড়িটা ওকে পাল্টাতে হবে। ভুলেই গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। মহিলার কথায় আর জবাব দিতে পারল না ঈশানী। তাড়াহুড়ো করে ছুটে গেল নিজের রুমে। এবার রুম ফাঁকাই পেল। সবার আগে রুমের দরজাটা লক করে খানিক স্বস্তির নিঃশ্বাস নিল। শ্রাবণকে আর কোথাও দেখেনি, হয়তো নিজের রুমেই আছে। আরব ভাই বলছিল তোর্যকে আরেকবার কল করতে, কিন্তু ওর যে মোটেই ওই মানুষটাকে কল করতে ইচ্ছে করে না। মানুষটা যে বড্ড সুযোগ সন্ধানী, কিন্তু করবে তো করবে কি। 7-5 ভাবতে ভাবতেই কল দিয়েই দিল তুর্যর নাম্বার। কয়েক সেকেন্ড পেরোতেই কল তুলে তুর্য। আজকে আসছেন তো? বড় মামা বারবার বলছিল আপনার কথা। হাতে একটু সময় নিয়ে চলে আসেন। ছাড়ছি। ছোট মামি বলে বিয়ের আগে এত কথা না বলাই ভালো। বিয়ের পর অঢেল সময় হবে কথা বলার। আমার হাতে অনেক কাজ পড়ে আছে, পরে কথা হবে। বলেই কলটা কেটে দিল ঈশানী। এই তো সবে শুরু। খানিক বাদে লোকটা বিছানা অবধি চলে যাবে তার নবজাত অনুভূতি নিয়ে। ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে উঠে গেল। আলমারিটা খুলে শুরু করলো চিরুনি তল্লাশি। তবে আশানুরূপভাবে হতাশ হতে হলো, কেননা সে জানতো হলুদের জন্য তেমন বিশেষ কোনো পোশাক পাবে না। তার মানে শ্রাবণের আদেশ মোতাবেক হলুদ শেষ না হওয়া অবধি তাকে নিজের ঘরেই থাকতে হবে। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। খান সাহেব এবং তার বউ আনোয়ারা অর্থাৎ তিতিরের দাদা দাদি সবার প্রথমে হলুদ ছোঁয়ালেন তাদের আদরের নাতনিকে। তারপর এলেন আফিয়া বেগম, নূপুর বেগম এবং মরিয়ম বেগম। সবাই মিলে একে একে হলুদ মাখাতে লাগলেন। অতঃপর এলেন বাড়ির বাবা চাচারা। সবার হলুদ মাখানো শেষ হতে এবার খোঁজ পড়ল ছোটদের মধ্যে গণ্য হলো বাড়ির ছেলে মেয়েদের। আরব, শ্রাবণ, তুতুন, তানি এবং ঈশানী। আরব তিতিরকে হলুদ মাখাতে গিয়ে ভূত করে ফেলল। সে নিয়ে শুরু হলো তোলপাড়। হাসাহাসির রোল পড়ল ক্ষণেই। আরব বকাও খেলো নিজের মায়ের কাছে। মেয়েটাকে এত সুন্দর করে সাজানো হলো, ভালো ছবি ওঠার আগেই ভূত করে ফেললো। আরব বকা খেয়ে শ্রাবণের কাছে গিয়ে দক্ষ বিলাস করতে চাইলে আরেক দফা ধমক পড়ল তার কপালে। সবশেষে খোঁজ পড়ল ঈশানীর। প্রায় অনেকক্ষণ কারোর চোখে পড়েনি সে। এক রাশ দুশ্চিন্তা নিয়ে আফিয়া বেগম আরবকে ডেকে জিজ্ঞাসা করলেন, ঈশা কই রে? অনেকক্ষণ যাবৎ নিখোঁজ, তিতিরকে হলুদ মাখাবে না? আরব এবং মায়ের পেছনেই দাঁড়িয়ে ফোন টিপছিল শ্রাবণ। মায়ের প্রশ্নে সে মুখ তুলে আর চোখে একবার তাকালো চারপাশে। অনেকক্ষণ যাবৎ সেও দেখেনি তাকে। তবে কি মরার ভয়ে নিজের ঘরে ঘাপটি মেরেছে, নাকি হবু বরের সঙ্গে টাইম স্পেন্ড চলছে? ভালো কথা বলেছো তো বড়মা। আমিও ওকে দেখছি না অনেকক্ষণ হলো। আশেপাশে দেখতে দেখতে বড় মায়ের ন্যায় দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে বলল সে। এই তুতুন। হাত উঁচিয়ে ডাকলো তুতুনকে। ভাইয়ের ডাক পেয়ে দৌড়ে এলো তুতুন। সেও দৃষ্টি বোলালো চারপাশে। কোথাও দেখতে না পেয়ে বলল, হ্যাঁ ভাইয়া বল। ইসু কই? মেঝাপা এখানেই ছিল, মনে হয় ঘরে।
এই সময় ঘরে কি করছে? শুধালেন আফিয়া বেগম। তুতুন ভাবুক কণ্ঠে বলল, জানি না গো বড় মা, মনে হয় তুর্য ভাইয়া কল করেছে, কথা বলছে হয়তো। কাজের সময় কথা বলতে হবে না, বোনের বিয়েতে একটু মন খুলে আনন্দ করবে না? এখন কথা বললে হবে? যা তো, ডেকে নিয়ে আয়, বল আমি ডাকছি। ওকে বড় মা। আবারও দৌড়ে চলে গেল তুতুল। আফিয়া বেগমের কপালের মাঝে তীক্ষ্ণ ভাঁজ। তিনি জানেন না কেন, তবে তুর্যকে সে ঠিক পছন্দ করতে পারেন না। দেখে কেমন অস্বাভাবিক মনে হয় যা সে নয় সেটাই তুলে ধরার চেষ্টা করে। জানে না সবাই মিলে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করছে কিনা। দরজায় দুবার টোকা পড়তেই দরজার সামনে তাকালো ঈশানী। সম্মুখ পানে বড় একটা ড্রেসিং টেবিল, বড় আয়নাটায় নিজেকে আপাতমস্তক একবার দেখে, গলা উঁচিয়ে জিজ্ঞাসা করলো, কে? জবাব এলো না কোনো। নিচে সাউন্ড বক্স বাজার কারণে আরও শোনা গেল না। জবাব না এলেও দ্বিতীয় পুনরায় টোকা পড়লো দরজায়। ঈশা এবার উঠে দাঁড়ালো। কে আরেকবার জিজ্ঞাসা করতে করতেই দরজা খুলে দিল। তো তুমি? শ্রাবণ দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। এখনো এই বেহুদা পোশাকে? তো তো কি করব? দেখোনি সেদিন শপিং মলে তিথির আপু বলেছিল সবাই সেম শাড়ি নেবে, তাই বড় মামিও আমাকে শাড়ি দিল। এখন এই মুহূর্তে আমি নতুন ড্রেস কোথায় থেকে জোগাড় করব? জানি না। না জানলে কেন বলছো চেঞ্জ করতে? কথাটা বেশ বিরক্ত নিয়েই বলল ঈশানী। সঙ্গে সঙ্গেই গরম চোখে তাকালো শ্রাবণ, যা দেখতেই তুবড়ে গেল সে। দরজা ছেড়ে সরে গেল ভেতরে। রাগ থাকবে সর্বদা নাকের ডগায়, এমন মানুষ গোটা জন্মে দেখেনি ঈশানী। শ্রাবণ ঈশানীর পানে রাগে চোখে তাকিয়ে থেকেই বলে উঠল, নেক্সট টাইম থেকে এসব বেহুদা পোশাক পরতে দেখলে যা নিচে যা, সবাই খুঁজছে তোকে। প্রথম রাগ পরক্ষণে আবার নরম হতে দেখে চোখ জোড়া বড় বড় করে হয়ে গেল ঈশানীর। বিম্বল গলায় শুধালো, আমাকে তুমি বলছো নিচে যেতে? এবার বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করলো শ্রাবণ। বলল, যেতে বলেছি তো। ঈশানীর আনন্দ হলেও প্রকাশ করতে পারল না। আমি না, আমি 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 না, আমি না। আর কোনো জবাব দিতে গেলেও ধমক খেতে হবে ঈশাকে। তাই শাড়ির কুচি আগলে দ্রুত পায়ে ছুটল নিচে। পেছনে বিছানার উপর পড়ে রইল ওর ফোনটা দেখতেই একবার পেছন মুড়ে তাকালো শ্রাবণ। না, ঈশা আর ফোন নিতে আসবে না। তাই কিছু না ভেবেই ফোনটা হাতে তুলে নিল। ভেবেছিল লক করা থাকবে, তবে তাকে প্রশান্তি দিতে ফোনটা আনলক করাই ছিল। শ্রাবণ আর 7-5 না ভেবে কল লগে ঢুকলো। তুর্যর নাম্বারে কল গিয়েছিল। মাত্র 17 সেকেন্ডেই কথা হয়েছে, যা দেখে শ্রাবণ মলিন হাসল। পরক্ষণেই ফোনটা রেখে দিল বিছানার উপর। নিচে ভাই বোনদের হল্লাহল্লি শুরু হয়েছে। হলুদ নিয়ে একজন আরেকজনের পেছনে ছোটা, একে কতক্ষণ হলুদ মাখানো, আবার ওকে কতক্ষণ হলুদ মাখানো। শাকিলদের পরিবার আসাতে তাদের আতিথেয়তায় অস্থির হয়ে উঠলেন গুরুজনেরা। এরই মাঝে ঘটল এক আতঙ্কিত ঘটনা। হলুদ নিয়ে ছুটাছুটি করার এক পর্যায়ে বাটি ভর্তি হলুদ গিয়ে পড়ল শ্রাবণের সাদা পাঞ্জাবিতে। বন্ধুদের নিয়ে এক পাশে দাঁড়িয়ে খোশ গল্পে মেতেছিল সে। হঠাৎ এমন আকস্মিক আক্রমণের শিকার তা যেন কল্পনাতীত ছিল। ভরকে যাওয়া মুখশ্রীতে একবার নিজেকে দেখে সামনে তাকাতেই মেজাজটা যেন ভয়ানকভাবে চড়ে গেল। পড়লো তো পড়লো, কিন্তু কার হাত থেকে পড়লো? একদম ঈশার হাত থেকে। এই জন্যই হয়তো বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। হোয়াট দ্য? রক্তিম চাহনিতে ভস্ম করে দিবে ধরণী, এমনই এক লাল চক্ষু নিক্ষেপ করলো ঈশার পানে। ঈশা অসহায় নেত্রে মুখে হাত চেপে দাঁড়িয়ে আছে। ভয়ে রীতিমতো কাঁপছে সে, সঙ্গে কাঁপছে তানিও। মূলত তানি ওকে ধাক্কাটা দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে এহেম ঘটনা। শ্রাবণ ঈশার পানে তেড়ে আসতে নিলেই নিজেকে আড়াল করে কুঁজো হয়ে পড়ল ঈশা। তানি প্রথমেই নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়েছে। কি করলি এটা? এত ফুর্তি কিসের তোদের?
আমি না। ভীত সন্ত্রস্ত হয়ে বলল ঈশানী। ঈশার হাতটা শক্ত করে চেপে ধরল শ্রাবণ। ভয়ে গলা শুকিয়ে কাঠে পরিণত হলো ঈশার। চাইল কি, ঘটল কি, আর হলো কি? শ্রাবণ ওর হাতটা ধরে হ্যাঁচকা টানতে টানতে নিয়ে গেল দোতলায়। পেছন থেকে ভয়াতুর নয়নে তাদের দেখে দৌড়ে পালালো তানি। শ্রাবণ ঈশাকে নিয়ে নিজের ঘরে ঢুকলো। হাতটা ধরে রেখে এক লাথি দিয়ে দরজাটা সজোরে আটকালো। শব্দটা এতটাই জোরে হলো যে আরেক দফা নিজের প্রাণের মায়া ত্যাগ করতে হলো ঈশাকে। ঈশাকে নিজের সামনে দাঁড় করিয়ে রাগে ফুঁসছে শ্রাবণ। ভয়ে নেত্রদয় মাটিতে বিধেই রইল ঈশার। ভেতরে ভেতরে কাঁপছে ও। শ্রাবণ এবার নির্ঘাত চর বসাবে ওর গালে। হলুদ পড়লো তো পড়লো কার ওপর? তা না এই বদ মেজাজি লোকটির উপরেই পড়তে হলো। বিয়ে বাড়িটাকে নিজের বেডরুম ভাবলে তো চলবে না। যেখানে 1000 জন বাইরের মানুষ থাকে সেখানে ঢিঙ্গি মেয়ে হয়ে এভাবে হলুদ নিয়ে ছোটাছুটি করছিস। দাঁতে দাঁত চেপে কথাটা বলে ক্ষান্ত হলো না শ্রাবণ। কথাটা বলতে বলতে বলিষ্ঠ হাতে চেপে ধরল ঈশার বাহুদয়। চোখ থেকে উপচে পড়ছে রাগ, যেন গোটা খান বাড়িটাকে ভস্ম করবে এই আগুন লাল চোখ দিয়েই। শ্রাবণের রাগে চোখ জোড়া বরাবরই মৃত্যু ভয় দেয় ঈশাকে। আজও তাই। ভয়ে তো আগে থেকেই যায় যায় প্রাণ। এখন যেন দিশেহারা মনে হলো নিজেকে। কাঁদো কাঁদো গলায় বলল, তানি আর আমি। জাস্ট শ্যাট আপ। ধমকের তোড়ে চুপসে গেল ঈশা। মাথা নিচু করে কাঁদতে লাগলো এবার। মানুষটা এমন কেন? অবশ্যই এর জবাব ঈশা ছাড়া আর কারো কাছেই মিলবে না। আমার সামনে একদম এসব ন্যাকামি করবি না। যত ন্যাকামি করার ইচ্ছা তোর প্রিয় হবু বরের সামনে গিয়ে করবি, আমার সামনে নয়। এখন যেভাবে পারবি এই পাঞ্জাবি ক্লিন করে দিবি। বলেই ঈশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিজের কাছ থেকে। ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে বেশ বেগ পেতে হলো ঈশার। অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে অসহায় চোখে তাকালো শ্রাবণের পানে। শ্রাবণ গটগট পায়ে দরজা খুলে বেরিয়ে গেল। ঈশা এখনও দাঁড়িয়ে আছে খাম্বা হয়ে। শ্রাবণ চলে গিয়ে আবারও ফেরত আসলো। পুনরায় ঈশার হাত ধরে ওকে নিজের রুম থেকে বের করে দিয়ে ঠাস করে ওর মুখের সামনে দরজা লাগিয়ে দিল। ঈশা হতভম্ব হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেও পারল না। শ্রাবণ বলল ওর পাঞ্জাবিটা ক্লিন করে দিতে। এই মুহূর্তে সেটা না করলেও আরেক বিপদ। তাই স্থির হয়ে দাঁড়িয়ে রইল শ্রাবণের রুমের বাইরে। শ্রাবণ হয়তো আশা করেনি ঈশা তার পাঞ্জাবি নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। দরজা খুলতে ঈশাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে কতক্ষণ তাকিয়ে থেকে আবারও চলে গেল। ঈশা তার যাওয়ার পানে তাকিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানার ওপর পড়ে থাকা পাঞ্জাবিটা নিয়ে চলে গেল নিজের রুমে। তুর্য এসেছে ঘণ্টাখানিক হলো, তবে ঈশার দেখা নেই। তানি এসে বলল ঈশা নাকি নিজের ঘরেই আছে, কাজ করছে। কিন্তু কি এমন কাজ আছে যে 1 ঘন্টা ধরেও শেষ হচ্ছে না? ছোট মামি আসবো? আরে তুর্য বাবা যে, এসো এসো। না, ভেতরে আসবো না। ঈশাকে দেখতে পাচ্ছি না অনেকক্ষণ। তানি বলল রুমে আছে নাকি। সে কি, ঈশা এখনো নামে নিয়েছে? এ মেয়েটারও বলি হারিয়ে যায়। এই তুতুন তুতুন। মামি, কাউকে ডাকতে হবে না। আপনি যদি অনুমতি দেন তবে আমি গিয়ে ডেকে আনি, ওকে? ওমা, অনুমতি দেওয়ার কি আছে বাবা? যাও তুমি গিয়ে দেখো কি এমন রাজকার্য উদ্ধার করছে তোমার বউ। লজ্জা মিশ্রিত হাসলো তুর্য। শার্টের কলার এক পাশ থেকে টেনে টুনে ঠিক করতে করতে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। নূপুর বেগম সিঁড়ি অবধি এগিয়ে দিল তুর্যকে। তুর্য মৃদু হেসে চলে গেল উপরে। তুর্য যেতেই নূপুর বেগমের সামনে এসে হাজির হয় শ্রাবণ। তুর্যকে উপরে যেতে দেখে শ্রাবণ চিন্তান্বিত স্বরে জিজ্ঞেস করে নূপুর বেগমকে, তুর্য কোথায় যাচ্ছে? ঈশার ঘরে। সাবলীল গলায় জবাব দিয়ে নিজের কাজে চলে গেলেন নূপুর বেগম। তবে এই সাবলীল জবাবটাই কাটার মতো বিঁধে গেল শ্রাবণের গলায়। উপরে কেউ নেই একমাত্র ঈশা ছাড়া। কথাটা ভাবালো তাকে। তুর্যর উপরে যাওয়ার প্রয়োজনটা কি? অবশ্য প্রয়োজনের কাজ কটাই বা করে তুর্য। দরজায় দুবার টোকা পড়ল ঈশার, তবে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। তুর্য আশেপাশে একেবারেই তাকালো।
পুরো দোতলা খালি। তাই আর আগে পিছে কিছু না ভেবে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। অবশ্য ভেতরেও ফাঁকা, ঈশাকে কোথাও দেখা যাচ্ছে না। পুরো ঘর ছানমান করতেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। শব্দের উৎস ধরে পেছনে মুড়ে তাকাতেই থমকে গেল তুর্য। আধভেজা শাড়ি নিয়ে ওয়াশরুমের দরজা খুলে বের হলো ঈশা, হাতে ধরে রাখা একটা সাদা পাঞ্জাবি। মূলত সেদিকে তার ভ্রুক্ষেপ নেই বললেই চলে। তার ভ্রুক্ষেপ কেবল এই তীব্র বাসনার মেয়েটিকে নিয়ে। ভেজা শাড়ি খানিকটা শরীরের সাথে লেপটে গেছে ঈশার। চোখের ক্ষুধা মিটিয়ে দেখছে তুর্য। এদিকে ঈশার মাথাতেও আসেনি তার ঘরে অনাকাঙ্ক্ষিত কারোর আগমন ঘটেছে।